হ্যালো ভিউয়ার্স, টেকমস্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি 2019 সালের যে আগামীকাল দর্শন পরীক্ষা হবে তার সাজেশান নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখবে। এর আগে ইতিহাসের প্রশ্নগুলো ভালোভাবে দেখোনি বলে আজে বাজে কমেন্ট করেছো। আগে প্রশ্নগুলো ভালো করে বুঝবে, তারপর কমেন্ট করবে। প্রশ্নগুলো একই উত্তর হয় অনেকটা, কিন্তু ঘোরানো থাকে, সেরকম ইতিহাসটা হয়েছে। তোমরা সেগুলো বুঝোনি, আগে ভালোভাবে বুঝবে তারপর কমেন্ট করবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দেবেন। এবং এই চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন সাজেশানে ভিডিও আপলোড করা হচ্ছে, সেটা আপনি সবার আগে দেখতে পারবেন। তাছাড়াও এই চ্যানেল থেকে সমস্ত এইচএস পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হচ্ছে, সেগুলি আপনারা মিলিয়ে নেবেন। তা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে 8 নম্বরে আপনাদের 5টা প্রশ্ন করতে হবে। তার 1 নম্বর প্রশ্ন ঠিক এরকমই থাকবে। নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। বা এই অধ্যায় থেকে আরও প্রশ্ন পড়তে পারে। বচন বলতে কী বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য লেখো। তারপরে নিরপেক্ষ বচন পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? ব্যাপ্যতার নিয়মগুলি কি কি? এই ই আই ও বচনে কোন কোন পদ ব্যাপ্য হয় তা লেখো। এছাড়াও এই অধ্যায় থেকে যে কোনো 4টি বচন পড়তে পারে, তার বচনের গুণ, পরিমাণ, ব্যাপ্য, অব্যাপ্য এগুলো উল্লেখ করা থাকতে পারে। 2 নম্বর প্রশ্ন যে প্রশ্নটি আসতে পারে, বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? ব্যাখ্যা করো। এছাড়াও অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো। বা আবর্তন কাকে বলে? সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। এছাড়াও এই চ্যাপ্টার থেকে 4টি বচন তর্কসম্মত আকারে পরিণত করে তাকে আবর্তনের বিবর্তন এবং বিবর্তনের আবর্তন পড়তে পারে। তোমাদের 3 নম্বর যে প্রশ্নটি থাকে ন্যায় অনুমান থেকে, সেখান থেকে ন্যায় গঠন করতে হয় এবং সেখানে মূর্তি, সংস্থান, বৈধ অবৈধ লিখতে হয়। তাছাড়াও ওই চ্যাপ্টার থেকে ওই যে টিকা ও ব্যাখ্যা থাকে, যেমন 1 নম্বর চারিপদ গঠিত দোষ, 2 নম্বর অবৈধ সাধ্য দোষ, 3 নম্বর অবৈধ পক্ষ দোষ, 4 নম্বর অব্যাপ্য হেতু দোষ, 5 নম্বর নিরপেক্ষ ন্যায়, 6 নম্বর নর্তকজনিত দোষ। এই কটি টিকা করে গেলে অবশ্যই 3 নম্বর যে প্রশ্নটি থাকবে তার উত্তর করা যাবে ন্যায় করা ছাড়াও। তাছাড়া তারপরে আছে তোমাদের 4 নম্বর যে প্রশ্নটি থাকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এখানে 2টো দেয়া থাকে, একটার সংজ্ঞার আকার দৃষ্টান্ত এরকম দেয়া থাকে, আর একটা দেয়া থাকে উদাহরণ দেয়া থাকে, সেটাকে তার সংজ্ঞা লিখতে হয়, শুধু উদাহরণটা লিখতে হয় না। যেরকম এখানে 2টো দিয়েছি, এই দুটোই এবছরে ইম্পর্টেন্ট এবং এই দুটোই পরীক্ষায় আসবে। মিলের স্বপরিবর্তন পদ্ধতি আলোচনা করো আর মিলের ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো। এখানে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা এরকমভাবে ভাগ ভাগ করে থাকবে, তোমরা ঠিক সেরকমভাবেই লিখে আসবে। তারপর 5 নম্বর প্রশ্নটি যেখান থেকেই তোমাদের ব্যাখ্যা আসে আর টিকা আসে। আমি এখানে ব্যাখ্যাগুলো অনেক আছে, সেখানে আমি সহজের জন্য টিকাগুলো দিয়ে দিয়েছি। টিকাগুলো হবে 1 নম্বর বহু কারণবাদ, স্বকারণকে কারণ বা কার্য হিসেবে গ্রহণজনিত দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, কাকতালীয় দোষ, আর একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করা দোষ। এই কটি করে গেলেই আমি আশা রাখছি তোমরা দর্শনে 100% কমন পেয়ে যাবে এবং এখান থেকেই প্রশ্ন হবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।